Assalamu alaikum. Welcome to our digital platform Zoom online lecture. BBA Honors Part 1 Management ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যে শিক্ষার্থী রয়েছে তোমাদেরকে লেকচার 7 জয়েন্ট স্টক কোম্পানিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। ইন্ট্রোডাকশন টু বিজনেস সাবজেক্ট আমরা পর্যায়ক্রমে 1 2 3 4 করে সপ্তম লেকচার এসে আজকে তোমাদেরকে তথ্য দিচ্ছি। তো আমরা বিশ্বাস করি তোমরা পিছনের 6টি লেকচার দেখেছো এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পেরেছো। তো আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো উপস্থাপন করতে গিয়ে স্লাইড প্রদর্শন করতেছি এবং স্লাইডে তোমাদের প্রয়োজনীয় তথ্য ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের কোশ্চেনগুলো কিভাবে হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তোমরা লক্ষ্য করেছো যে ক বিভাগের প্রশ্নগুলো আমাদের এই কনসেপ্টটা জানতে হবে, প্রত্যেকটা টপিক সংজ্ঞা এগুলা স্পষ্ট করে বুঝতে হবে যে আমরা অংশীদারি ব্যবসায়, এক মালিকানা ব্যবসায়, যৌথ মূলধনী কোম্পানি, এগুলো প্রত্যেকটা ভাইটাল টপিক রয়েছে। যেমন অংশীদারের আইন 1932 সালের অংশীদারি আইন তোমাকে মুখে মুখে রাখতে হবে। চুক্তি অংশীদারের মূল ভিত্তি এটা জানতে হবে। কোম্পানি আইন 1994 তোমাকে জানতে হবে। কোম্পানি কি 3 ব্যক্তি সত্তা, কোম্পানি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, এই বিষয়গুলো জানতে হবে। নিবন্ধন কার কার বাধ্যতামূলক এগুলো জানতে হবে তোমাকে। কোম্পানি সংগঠনের নিবন্ধন বাধ্যতামূলক আমরা এটা শিখলাম। তারপর অংশীদারের নিবন্ধন বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। তার মানে কি, তারা যদি নিবন্ধন করাতে চায় সে করাতে পারে, না করলে সে কিছু সুবিধা থেকে বঞ্চিত হবে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। অংশীদারের সর্বনিম্ন সদস্য 2 জন, আমরা সেগুলো বলেছি। তারপর কোম্পানির ক্ষেত্রে আমরা বলেছি প্রাইভেট পাবলিক সর্বনিম্ন সদস্য কত, প্রাইভেটে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন, পাবলিকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ স্মারকলিপিতে উল্লেখিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এসব বিষয়গুলো মুখে মুখে রাখবে। তারপর আমরা শিল্প শিখেছি, ব্যবসায় শিখেছি, বাণিজ্য শিখেছি কিনা। ব্যবসায় বলতে বোঝাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা মুখে থাকতে হবে। তারপর শিল্প কি, শিল্প রূপগত পরিবর্তন করে, প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করে সেটা রূপগত পরিবর্তন করে, এটা আমাদের বুঝতে হবে। বাণিজ্য কি, বাণিজ্য তুমি বলতে হবে যে শিল্প উৎপাদিত পণ্য ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য যেসব কার্যাবলী সম্পাদন করে সেটা আমাদের বাণিজ্য। তারপর আমদানি কি, রপ্তানি কি। আমরা জানি কি আমদানি একটা দেশের অভ্যন্তরে যখন বিদেশ থেকে কোনো পণ্য ক্রয় করে নিয়ে আসে। আবার পুনরপ্তানি আমরা শিখিয়েছি তোমাদেরকে, সেখানে বলছি এক দেশ থেকে আমদানি করে অন্য আরেক দেশে বিক্রি করা, সেটা পুনরপ্তানি। তারপর তোমাদের শিখিয়েছি পাইকারি ব্যবসায়, খুচরা ব্যবসায়। পাইকারি ব্যবসায় কারা, উৎপাদনকারীর কাছ থেকে বা আমদানিকারকের কাছ থেকে কিনে আনবে, তারা কার কাছে বিক্রয় করবে, খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করবে। আবার খুচরা ব্যবসায় কি, পাইকারের কাছ থেকে বা আমদানিকারকের কাছ থেকে একত্রে ক্রয় করে নিয়ে আসবে এবং তারা কোথায় বিক্রি করবে, তাদের কনজিউমার যারা, ভোক্তা যারা, তাদের কাছে বিক্রয় করবে। তো এভাবে স্পষ্ট ধারণাগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। তোমরা আশা করি বুঝতেও পেরেছো। এই বিষয়গুলো যদি জানা থাকে তার পরীক্ষা ভালো হবে স্বাভাবিকভাবেই। তাহলে নিবন্ধন আমরা জানলাম। আর আমরা দায়ের ব্যাপারে কথা বলি নাই। এক মালিকানার দায় অসীম, তারপর অংশীদারের দায় অসীম, কোম্পানি সংগঠনের সদস্যদের দায় সসীম। আমরা সে বিষয়টা স্পষ্ট হলাম। তারপর আমরা জনপ্রিয়তার দিক থেকে আমরা কেন জনপ্রিয় কোম্পানি সংগঠন, আমরা সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। প্রথমত এক মালিকানা সংগঠন সবচেয়ে প্রাচীনতম সংগঠন। তারপর অংশীদারি মানুষের প্রয়োজনে চুক্তিভিত্তিক। অংশীদারি ব্যবসার কথা মনে আসলে চুক্তির কথা মনে করতে হবে, যে চুক্তি অংশীদারের ভিত্তি। তার মানে কি, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা করা সম্ভব
নয়, একত্রে তোমরা দুইজনে ব্যবসা করেছো বছরের পর বছর, কিন্তু মুনাফা ভাগ করে নিয়েছো, কিন্তু কোনো চুক্তি করো নাই। তো তোমাদের দুজনকে অংশীদারি ব্যবসা বলা যাবে না, কেননা তোমরা চুক্তি করো নাই। এই জন্য চুক্তি অংশীদারের মূল ভিত্তি চুক্তি করে নিতে হবে, তারপর না অংশীদারের আইনের আওতায় এই প্রতিষ্ঠান গঠিত হবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই বিষয়গুলো সব অবগত হয়েছো। আমরা আজকে যৌথ মূলধনী 3টা অধ্যায় রয়েছে। আমরা বিগত ক্লাসে একটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যৌথ মূলধনীর শেষ অংশ নিয়ে আলোচনা করব। এরপর আমরা সমবায়তে চলে যাব। তো তোমরা তোমাদের জন্য যে স্লাইডগুলো আমরা তৈরি করেছি সেখান থেকে আমরা শুরু করি যৌথ মূলধনীর বিষয়গুলো। আশা করি তোমরা বুঝতে পারতেছো আমাদের এই যে কোম্পানি সংগঠন থেকে পর্যন্ত যে পর্যন্ত লেকচার হয়েছে, আমরা তোমাদেরকে তথ্যভিত্তিক বিভিন্ন তথ্যগত এবং তত্ত্বগত বিষয়গুলো আমরা ধারণা দিয়েছি। পিক্টোরিয়াল প্রেজেন্টেশন গুলো হয়েছে এখানে। তোমরা যে স্লাইড দেখতে পাচ্ছ তার মাধ্যমে তোমরা পয়েন্ট ভিত্তিক আমরা আলোচনা করেছি। তোমরা সেগুলো দেখে দেখে ইনশাআল্লাহ ফাইনাল প্রস্তুতির দিকে চলে যাবে। আমরা আশা করি তোমরা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবেই নিবে এবং এই করোনাকালীন বছরে তোমাদের লেখাপড়ার মান আরো ভালো হবে। ঘরে বসে আছো, সময় সেভ হয়েছে, তোমরা টাইমের প্রপার ইউটিলাইজ করো। জিনিসটা এটা তোমার ম্যানেজমেন্টের স্টুডেন্ট সবসময় সিচুয়েশনাল ম্যানেজমেন্ট যে বিষয়টা সেটার ফলো করবা তোমরা। পরিস্থিতি যেদিকে যাবে সেদিকেই তোমরা অ্যাডজাস্ট হয়ে যাবে, তোমরা অ্যাডাপ্টেড হয়ে যাবে। তাহলেই দেখবে যে সবকিছু সফলতার দিকে আগাচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা স্লাইড গুলো দেখছি। তোমাদের জন্য যে স্লাইড গুলো আমি তৈরি করেছি সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডের উপরিভাগে কভার পেজ হিসেবে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম জুম অনলাইন লেকচার হিসেবে আমরা এই প্রোগ্রামকে অবহিত করেছি এবং কোর্স কোড 212601 কোর্সের নাম ব্যবসা পরিচিতি আমাদের। আজকে দেখো যৌথ মূলধনী কোম্পানি গঠন, যৌথ মূলধনী কোম্পানি হেডলাইন, এর গঠন ও প্রয়োজনীয় দলিলপত্র। সাথে রয়েছি রিসোর্স পার্সন হিসেবে আমি রয়েছি মোহাম্মদ মাহবুর রহমান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা সিটি কলেজ। শিক্ষার্থীরা, তোমাদের লেকচারের শুরুতে আমরা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে খ বিভাগ এবং গ বিভাগ, তোমরা জানো ক বিভাগের প্রশ্নগুলো ছোট আকারে 1 নম্বরে আসে, বাকিগুলো খ বিভাগ এবং গ বিভাগ 4 নম্বরের 5 নম্বরের করে আসে, 10 নম্বরের করে আসে। এটা পরবর্তী কোশ্চেন গুলো আসে তোমাদের। সেই কোশ্চেন গুলো তোমরা দেখবে। আমরা দেখছি কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি। এখানে দেখো উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ পর্যায়ে উদ্যোগ তো কাউকে না কাউকে নিতে হবে নাকি? প্রথমে এক বা একাধিক ব্যক্তি এটা নিয়ে চিন্তা ভাবনা করেন যে তারা একটি কোম্পানি গঠন করবেন। কোম্পানি গঠন করলে তাকে আইন ফলো করতে হবে, 1994 সালের আইন। অতএব প্রাইভেট লিমিটেডের যদি সে গঠন করে তাহলে তাকে কমপক্ষে 2 জন ব্যক্তি তার এক্ষেত্রে এগিয়ে আসতে হবে বা পরিকল্পনায় আসতে হবে। তারপর যদি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে চায় কমপক্ষে 7 জন ব্যক্তি একত্র হতে হবে। তারা একত্র হয়ে এদেরকে প্রবর্তক হিসাবে যেসব কাজগুলো করতে হবে তাকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্তগুলো পর্যায়ক্রমে তোমাদের এটা প্রতিষ্ঠানের ভিতর থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এবং অনুমোদন করিয়ে নেবে, একত্রে বসে সিদ্ধান্ত করবে এবং অনুমোদন করিয়ে নেবে। নামের ছাড়পত্র তোমরা জানো বাংলাদেশে প্রচলিত যেসব নাম রয়েছে সেসব নাম ব্যবহার করা যাবে না। নামের জন্য তাকে আবেদন করতে হবে। যেসব নাম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো কারো প্রভাব রয়েছে বা কেউ ব্যবহার করছে সেসব নাম ব্যবহার করা যাবে না। নতুন একটি নাম এটা ছাড়পত্র সংগ্রহ করতে হবে। তারপর দেখো দলিলপত্র প্রণয়ন পর্যায়ে। দলিলপত্রের ক্ষেত্রে স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলী, এই দুটো দলিল আমাদের তৈরি করতে হবে।
স্মারকলিপির মধ্যে কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, কোম্পানি কার্যালয়ের যে ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, তার দায়, তাদের যে শেয়ার হোল্ডারদের যে দায় দায়িত্ব, সম্মিলিত চাঁদা, এই যে এই বিষয়গুলো স্মারকলিপিতে উল্লেখ করতে হবে। স্মারকলিপি উল্লেখ করে একটা দলিল প্রস্তুত করতে হবে। তারপর তোমার সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী প্রস্তুত করতে হবে। এটি কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। প্রথমটা ছিল সংবিধান প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দলিল, প্রথম দলিল। এখানে অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয়াদি নিয়ম কানুন লিপিবদ্ধ করা হবে। তাহলে আমাদের পরিমেল নিয়মাবলী দ্বিতীয় দলিল হিসেবে অভ্যন্তরীণ কার্যাবলী পরিচালনার জন্য এই নিয়মাবলীগুলো উল্লেখ করা হবে। তারপর আসো নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়। এই নিবন্ধন পত্র সংগ্রহের জন্য তোমাকে আবেদন করতে হবে নিবন্ধন অফিসে, নির্ধারিত ফি প্রদান পূর্বক আবেদন করতে হবে তোমাদেরকে। দলিল সন্নিবেশিত করবা। কি কি দলিল সন্নিবেশিত করবা? এখানে স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলী দলিল সন্নিবেশিত করবা 30 দিনের মধ্যে। নিবন্ধকের দলিলপত্র সন্নিবেশিত করে নামের ছাড়পত্র পাওয়ার 30 দিনের মধ্যে এই জিনিসটা করতে হবে। 30 দিনের মধ্যে তুমি এটা জমা দিয়ে দিবে। মূলধন অনুপাতে প্রয়োজনীয় ফিও দাখিল করতে হবে তোমার এর সাথে। তারপর স্মারকলিপির কপি, পরিমেল নিয়মাবলীর কপি এবং যে সমস্ত উদ্যোক্তা পরিচালক হতে চায় সম্মত আছে তাদের নাম, ঠিকানা, পেশা এটা উল্লেখ করতে হবে। পরিচালক হিসেবে দায়িত্ব পালনে সম্মত আছেন এই মর্মে নিজে স্বাক্ষরযুক্ত একটা সম্মতিপত্র এটা এর সাথে সংযুক্ত করতে হবে। এই মোটামুটি যা পরিচালক হিসাবে তোমরা যারা যোগ্যতা সূচক শেয়ার করায় সম্মত আছেন এই মর্মে একটি চুক্তিপত্র থাকতে হবে। প্রত্যেকের যে পরিচালক হতে হলে তাকে একটা যোগ্যতা সূচক একটা পার্সেন্টেজের শেয়ার তাকে ক্রয় করে পরিচালকের জন্য তাকে যোগ্য হতে হবে। তাকে আবেদন করার যোগ্যতা অর্জন করতে হবে। সেটা সে একটি চুক্তিপত্র করবে, সেটাও এখানে সাবমিট করবে। তো আমরা এইভাবে কাজগুলো সম্পাদন করব কোন পর্যায়ে? দলিলপত্র প্রণয়ন পর্যায়ে, নিবন্ধন পত্র এবার সংগ্রহ পর্যায়ে আর কি। এসব কিছু জমা দিলে আমরা নিবন্ধন পত্র ফি প্রদান করব। ফি প্রদান করলে পরে নিবন্ধকের অফিস থেকে নিবন্ধক যদি কাগজপত্র দেখে সন্তুষ্ট হয় তালিকাভুক্ত করবেন এবং প্রবর্তকদের নিবন্ধকরা সার্টিফিকেট প্রদান করবেন, নিবন্ধন পত্র প্রদান করবেন। তো এটা হলো আমাদের নিবন্ধন পত্র। এরপর আমি যদি প্রাইভেট লিমিটেড হয়ে থাকি তাহলে আমি তো কাজ শুরু করে দিব, তাহলে আমার আর পরবর্তী পর্যায়গুলোতে যেতে হবে না। কিন্তু আমি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে থাকি তখন আমাকে কার্য আরম্ভের অনুমতির জন্য আগাতে হবে। কার্য আরম্ভের অনুমতিপত্র প্রাপ্তির জন্য আমাকে ন্যূনতম মূলধন সংগৃহীত হয়েছে, প্রত্যেক পরিচালক তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তার শেয়ার মূল্য নগদে ক্রয় করেছেন, এসব কথাবার্তা, এসব সম্মতিগুলো বা এসব বিষয়গুলো এনশিওর হয়েছে, এসব দলিল সাবমিট করতে হবে। তারপর শেয়ার বিক্রয়ের নিমিত্তে প্রসপেক্টাস ইস্যু না করার ক্ষেত্রে বিকল্প প্রসপেক্টাস ইস্যু করা হয়েছে। এইভাবে সবকিছু সংযুক্ত করে কার্য আরম্ভের জন্য নিবন্ধকের কাছে সাবমিট করতে হবে এবং এই কাজগুলো সম্পাদন হলে নিবন্ধক স্যাটিসফাইড হলে সে সার্টিফিকেট ইন কমেন্সমেন্ট দিয়ে দেবে, যেটা তোমার জন্য কার্য আরম্ভ শুরু করতে পারবে। অনুমতিপত্র যে কার্য আরম্ভের অনুমতিপত্র চাইলা, তারপর কার্য আরম্ভের পর যে অনুমতিপত্র পেয়ে গেলা, পেয়ে যাওয়ার পরে তুমি কার্য আরম্ভ শুরু করলা। তো তোমাকে এখানে কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি ধারাবাহিকভাবে এটা হতে হবে, অ্যাকর্ডিং টু সিরিয়াল থাকতে হবে। অবশ্যই উদ্যোগ গ্রহণ, তারপরে তুমি নিবন্ধন পত্র লিখতে পারবে না, কিন্তু উদ্যোগ গ্রহণের পরে কিন্তু দলিলপত্র প্রণয়ন পর্যায়ে এটা সিকোয়েন্সিয়াল থাকতে হবে। উদ্যোগ গ্রহণ, তারপর দলিলপত্র প্রণয়ন পর্যায়, তারপর নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়, এরপর কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়, তারপর কার্য আরম্ভ পর্যায়। শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি স্পষ্ট হলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আমাদের ইয়ার জন্য, কোম্পানি সংগঠনের জন্য। তারপর ন্যূনতম মূলধন নিয়ে কথা রয়েছে। ন্যূনতম মূলধন তোমরা স্পষ্ট হয়েছ যে প্রবর্তকরা কোম্পানি গঠনের ব্যয় নির্বাহের জন্য, পাবলিক লিমিটেড কোম্পানির প্রবর্তকরা কোম্পানি গঠনের যে ব্যয়গুলো হয় তার জন্য তারা যে ফান্ড গঠন করে, তারা যে টাকাটা দেয় সেটা
ন্যূনতম চাঁদা হিসেবে পরিগণিত হবে। প্রাথমিক খরচ, গঠনের প্রাথমিক খরচ, চলতি মূলধন বলো যাই বলো, প্রাথমিক প্রয়োজনীয় বিভিন্ন খরচাদি পূরণের উদ্দেশ্যে ন্যূনতম পরিমাণ মূলধন সংগ্রহের প্রতিশ্রুতির উল্লেখ থাকে এবং সেটা সাধারণত প্রবর্তকরা এটা দিয়ে থাকে। তো আমরা এই ন্যূনতম মূলধন নিয়ে আমরা টপিক শেষ করলাম। তারপরে আসো পরবর্তী প্রশ্ন, স্মারকলিপির ধারাসমূহ। শিক্ষার্থীরা, তোমাদের স্মারকলিপির কয়েকটা নাম বলেছি আমি। স্মারকলিপি কোম্পানির মূল দলিল, প্রথম দলিল, মুখ্য দলিল, সনদ, সংবিধান, এতগুলো তো এতগুলো নাম রয়েছে স্মারকলিপির। এই স্মারকলিপি কোম্পানি একটি গুরুত্বপূর্ণ দলিল। স্মারকলিপিতে ধারা থাকবে 6টি। এটি তোমাদের মনে রাখতে হবে, 6টি ধারা নিয়ে এই স্মারকলিপি গঠিত। 6টি ধারা কি কি এটা মুখস্থ থাকতে হবে তোমাদের জন্য। নাম ধারা, অবস্থান ও ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা তোমাদের, তারপর মূলধন ধারা, তারপর দায় ধারা, তারপর সম্মতি ধারা। তোমরা দেখো এখানে নাম ধারা, এই ধারায় কোম্পানির নাম লেখা হয়। সীমাবদ্ধ দায় সম্পন্ন কোম্পানি হওয়ার কারণে এর নামের শেষে অবশ্যই কি ব্যবহার করতে হবে? লিমিটেড। লিমিটেড যদি ইংরেজিতে হয় এলটিডি লিখবা, বড় হাতের এল দিয়ে ছোট হাতের টিডি লিখবা। নাম গ্রহণের ক্ষেত্রে আইনের 11 ধারা মোতাবেক এসব কার্যাবলী পরিচালিত নাম কোম্পানির প্রতারণার উদ্দেশ্যে অন্য কোনো কোম্পানি যেটা রয়েছে সেটার নাম ব্যবহার করতে পারবে না, এসব কিছু রয়েছে। তো আমরা নামের নাম ধারার মধ্যে লিমিটেড শব্দটা ব্যবহার করব। কোম্পানির নাম লিখবো, নাম লেখা হয় এটা এখানে। কোম্পানির নামটা কি হবে সেটা লিমিটেড শব্দ দিয়ে লিখতে হবে। তারপর আসো অবস্থান ও ঠিকানা ধারা। এখানে কোম্পানির কোন ধরনের আমরা কোম্পানির যে নিবন্ধন কার্যালয় কোথায় স্থাপিত হবে, কোম্পানির নিবন্ধিত কার্যালয়, কোম্পানির যে কার্যালয় দিয়ে পরিচালনা করবে সেই কার্যালয় কোথায় স্থাপিত হবে, প্রধান কার্যালয়ের ঠিকানা এই ধারায় উল্লেখ করতে হবে। তো এখানে ইচ্ছে করলেই তোমার কার্যালয় চেঞ্জ করতে পারবে না। কার্যালয় তোমার এটা কোম্পানির একটা গুরুত্বপূর্ণ স্মারকলিপির ধারা বিধায় এটাকে তোমার চেঞ্জ করা, প্রধান কার্যালয় কোথায় হবে এটা এখানে উল্লেখ করতে হবে। বর্তমান ভবিষ্যতে এলাকা কোন সীমার মধ্যে তার শাখা প্রশাখা বিস্তার করতে পারবে তাও এখানে উল্লেখ থাকবে। তোমার যে ভবিষ্যতে তোমার শাখা প্রশাখা কোন পর্যন্ত বিস্তৃত হতে পারে বা কোথায় কোথায় যেতে পারে সেটাও এখানে লেখা থাকতে হবে কিন্তু। তো ইচ্ছে করলেই কিন্তু হেড অফিস বা প্রধান কার্যালয় চেঞ্জ করতে পারবে না এটা, কারণ এটা স্মারকলিপি। একটা গুরুত্বপূর্ণ কথা শোনো, যে স্মারকলিপিতে উল্লেখ রয়েছে সেগুলো কিন্তু তুমি এই আইনে অবহেলা করার কোনো ওয়ে নাই। তুমি যেটা আছে সেটা হুবহু তোমাকে সেইভাবে করতে হবে। তারপর দেখো উদ্দেশ্য ধারা, কোম্পানি কোন ধরনের ব্যবসার সাথে জড়িত থাকবে এ ধারায় সেটা উল্লেখ থাকবে। এ ধারা কোম্পানির কার্যক্ষমতার সীমা নির্দেশ করবে। ভবিষ্যতে কোম্পানি যে সকল ব্যবসার সাথে জড়িত হতে পারবে এক্ষেত্রেও তা উল্লেখ করা আবশ্যক। ভবিষ্যতে আমি এইসব ব্যবসা করতে পারি সেটাও তুমি উল্লেখ করবা। তোমার ক্ষমতা বহির্ভূত কাজ করবা না তুমি, আইনে বহাল করা যাবে না এমন কোনো কাজ তুমি করা যাবে না, তোমার উদ্দেশ্যতে পারমিট করে না সেটা তোমাকে করা যাবে না। তো তুমি বুঝতে পারলা, তুমি একটা উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছো, স্মারকলিপিতে লিখে রাখছো একটা বিষয়, আবার সেটাকে তুমি চেঞ্জ করে আবার অন্য জায়গায় যাবা, কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়। কোম্পানি সংগঠনের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি দেখবা যে স্মারকলিপিতে উল্লেখ আছে কিনা, স্মারকলিপিতে উল্লেখ থাকলে তার কোনো চেঞ্জ করা সম্ভব নয়। তারপর আসো মূলধন ধারা। প্রস্তাবিত মূলধনের পরিমাণ, এজন্য শেয়ার সংখ্যা, শেয়ার মূল্যমান কি হবে তা উল্লেখ থাকবে এখানে। প্রস্তাবিত শেয়ারের মূলধন, শেয়ার সংখ্যা এগুলা কোথায় উল্লেখ থাকবে? এই যে স্মারকলিপিতে উল্লেখ থাকবে। কোম্পানির অনুমোদিত মূলধন বলা হবে এটাকে, বা নিবন্ধিত মূলধন বলা হয় থাকে। অতিরিক্ত মূলধন কোম্পানি সংগ্রহ করতে পারে না। এর অতিরিক্ত যেটা উল্লেখ থাকবে এর অতিরিক্ত সে মূলধন সংগ্রহ করতে পারবে না। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে আসছো বিষয়টা, যে আমরা উদ্দেশ্য ধারা, মূলধন ধারা দেখালাম। তারপর আসো দায় ধারা।
দায় ধারা হলো সদস্যদের দায়ের প্রকৃতি কি হবে তা উল্লেখ করা হবে। সাধারণত দায় শেয়ারের আংশিক মূল্য দ্বারা সীমাবদ্ধ হবে। হ্যাঁ, এটা সীমাবদ্ধ হবে আংশিক মূল্য দ্বারা। আংশিক মূল্য দ্বারা সদস্যদের দায় এখানে সীমাবদ্ধ করা হবে। শিক্ষার্থীরা, সর্বশেষ হলো সম্মতি ধারা। তোমার এই সম্মতি ধারার মধ্যে আমরা স্মারকলিপিতে এটি শেষ অংশের ধারা, এবং স্মারকলিপিতে এই ধারার মধ্যে ঘোষণা, যারা যারা যে প্রতিশ্রুতি দিয়েছে, পরিচালক হিসেবে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেসব ঘোষণাগুলো প্রদান করা হয় এখানে। যে তারা যারা যারা ঘোষণা দিয়েছে তাদের নাম ঠিকানা এখানে উল্লেখ থাকবে, তাদের চুক্তিপত্রগুলো তারা এখানে পরিচালক হওয়ার যারা সম্মতি দিয়েছে তারা যোগ্যতা সুযোগ শেয়ার করার জন্য তারা কি দায় বহন করবে, এইসব সম্মতিগুলো যেখানে যেখানে দরকার তারা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো এই ধারার মধ্যে উল্লেখ থাকবে। তো আমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয় স্মারকলিপির ধারাসমূহ তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে কয়টি ধারা, তুমি বলবে 6টি ধারা। 6টি ধারা একটা টানা মুখস্থ থাকতে হবে। এখানে নাম ধারা, অবস্থান, ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা, সম্মতি ধারা, এভাবে তোমাকে মুখস্থ থাকতে হবে। কেননা এই বিষয়টা একটা কোম্পানির সংগঠন আয়ত্ত আনার জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। শিক্ষার্থীরা, তোমরা নেক্সট কোশ্চেনে যাও। আমাদের এখানে স্লাইডে রয়েছে পরিচালক নিয়োগের পদ্ধতি। এখানে সাধারণত কোম্পানির পরিচালনা পর্ষদ, তোমরা জানো যে পরিচালনার ক্ষেত্রে প্রাইভেট লিমিটেডে সর্বনিম্ন পরিচালক কয়জন? প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক 2 জন এবং পাবলিকের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক 3 জন। তাহলে তাদের নিয়োগের পদ্ধতিগুলো সেটেল করা থাকে, কারা কারা এই নিয়োগগুলো করে থাকে। তাহলে এই নিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগুলো হলো প্রবর্তকগণ কর্তৃক। প্রবর্তক কারা তোমরা আগেই জানো, যারা কোম্পানি গঠনের জন্য পরিকল্পনা করেছে এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে, যারা শুধু পরিকল্পনাই করে না, পরিকল্পনা বাস্তবায়নেও যারা ভূমিকা রেখেছে তাদেরকে প্রবর্তক বলা হবে। তারপর শেয়ার হোল্ডার কারা? কোম্পানির শেয়ার মালিকদের শেয়ার হোল্ডার বলা হয়, যারা শেয়ারের মালিকানা গ্রহণ করেছে। এই শেয়ার হোল্ডারগণ ভোটাভুটির মাধ্যমে অংশগ্রহণ করে তারা পরিচালক নিয়োগ করতে পারবে। পরিচালক মন্ডলী যারা রয়েছে তাদের দ্বারা পূর্ববর্তী যারা রয়েছে, তারপর ব্যবস্থাপনা প্রতিনিধি যারা রয়েছে তাদের কর্তৃক নিয়োগ হয়। তৃতীয় পক্ষ কর্তৃক পাওনাদার দেনাদার এরা ইনভলভমেন্ট হয়ে এটার সাথে পরিচালক নিয়োগের সাথে জড়িত হতে পারে। তারপর হলো সরকার কর্তৃক, সরকার প্রয়োজনে এখানে হস্তক্ষেপ করতে পারে, যে ক্ষেত্রে কোনো বিরোধ দেখা দেয় বা তার প্রয়োজন হয় সরকার হস্তক্ষেপের, তখন সরকার এই পরিচালক নিয়োগ করে থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা পরিচালক নিয়োগের পদ্ধতিগুলো স্পষ্ট হলা, স্মারকলিপির ধারাগুলো স্পষ্ট হলা, পরিমেল নিয়মাবলী আমরা দেখেছি। তারপর বিবরণপত্র মনে আছে তো তোমাদের? বিবরণপত্র পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর সে কার্যারম্ভের অনুমতির জন্য কি করবে? সে প্রচারপত্র বা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে জনসাধারণ নিকট, শেয়ার করার আহ্বান জানিয়ে। শেয়ার করার আহ্বান জানিয়ে যে প্রচারপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেটা কি করবে? প্রাইভেট না পাবলিক? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি। এভাবে মনে রাখবে যে পাবলিক লিমিটেড কোম্পানির সাথে বিবরণপত্র জড়িত রয়েছে। আর প্রাইভেটের ক্ষেত্রে সে তো নিবন্ধন পেয়ে কাজ শুরু করতে পারবে, তার তো এটা দরকার নেই। তো তোমাদের কিছু কিছু ভাইটাল বিষয় এটা সবসময় মনে রাখতে হবে। মনে রাখলেই দেখবা যে সাবজেক্টের প্রস্তুতি তোমার জন্য ভালো হয়েছে এবং তুমি এটা বেশ ভালোভাবে আয়ত্তে নিতে পেরেছো। তারপর আসো আমাদের পরবর্তী টপিক। এখানে দেখো কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি আমরা দেখাবো। তোমরা দেখো আমরা কোম্পানির
বিলোপ সাধনের উপর কথা বলবো। আমরা আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন, কোম্পানির বিলোপ সাধনের যখন আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হয়ে থাকে, আদালত কর্তৃক বাধ্যতামূলক দেখো বিলোপ সাধন, তাহলে এখানে শেয়ার মালিক পাওনাদার বা কোম্পানি নিবন্ধক আবেদনের প্রেক্ষিতে কারা কারা আবেদন করতে পারবে? শেয়ার মালিক পাওনাদার তারা বা কোম্পানি নিবন্ধকের আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত কারণে কোম্পানি বিলোপ সাধনের নির্দেশ দিলে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন বলে। বোঝা যাচ্ছে বিষয়টা? এটা 241 ধারা মোতাবেক এই বিলোপ সাধনটা হয়ে থাকবে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। শেয়ার হোল্ডারদের সবাই আদালতের মাধ্যমে কোম্পানির বিলোপ সাধন ঘটানো হবে এই মর্মে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেয়ার হোল্ডারদের সবাই এটা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারপর দেখো স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। এটা স্বেচ্ছাকৃত বিলোপ সাধন হলো কোম্পানির সদস্য বা পরিচালকগণ স্বেচ্ছায় ব্যবসায় গুটিয়ে ফেললে তাকে কোম্পানি স্বেচ্ছাকৃত বিলোপ সাধন বলে। মানে ইচ্ছা, তারা নিজ ইচ্ছায় তারা এখন মনে করতেছে তাদের এই ব্যবসা চালানো লোকসান হবে, বা তারা এখন মনে করতেছে এখনই গুটানো ভালো, বা এখন গুটালি আমাদের জন্য নিরাপদ হবে, এসব চিন্তা ভাবনা থেকে স্বেচ্ছায়, অর্থাৎ কারো প্রেসারে না বা আদালত হস্তক্ষেপ করবে না, এখানে তারা নিজেরা স্বেচ্ছায় যখন গুটিয়ে ফেলে সেক্ষেত্রে কোম্পানির সদস্য বা পরিচালকগণ স্বেচ্ছায় যখন ব্যবসায়টি গুটিয়ে ফেলবে তখন এই বিলোপ সাধন পদ্ধতিকে বলা হবে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। এখানে দেখো সদস্যগণের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, পাওনাদার কর্তৃক স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, এরা দুই পার্টি ইনভলভমেন্ট এখানে থাকে। তারা স্বেচ্ছায় একত্রিত হয়ে তারা যখন এটা সিদ্ধান্ত নেয় তখন এটাকে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন হিসেবে চিহ্নিত করা হয়। তারপর আসো আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। আমাদের আদালতের যে তত্ত্বাবধানে 316 ধারা অনুযায়ী যথানিয়মে শেয়ার হোল্ডার কর্তৃক কোম্পানির বিলোপের সিদ্ধান্ত গ্রহণের পর সংশ্লিষ্ট কোনো পক্ষের আবেদন ক্রমে উক্ত কোম্পানি বিলোপ করে যে আদালতের তত্ত্বাবধানে সিদ্ধান্ত নিলে, আদালতের তত্ত্বাবধানের সিদ্ধান্ত নিলে কোম্পানি বিলোপ করে যে আদালত কর্তৃক তত্ত্বাবধান করা হলে তাকে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন বলে, তাকে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন বলে। তো আমরা এই ধারাগুলো 316 ধারা মোতাবেক এটা সম্পাদন করা হবে। কোম্পানির বিলোপ সাধন অংশীদারের মতো কেউ মারা গেলে বা একটা লিখিত বিজ্ঞপ্তি দিলে এভাবে কোনো বিলোপ সাধন এখানে পদ্ধতি নেই। এর চিরন্তন অস্তিত্ব রয়েছে, এর আইনগত সত্তা রয়েছে। অতএব একে বিলোপ সাধনের ক্ষেত্রে তোমাকে আইনের আওতায় আসতে হবে। আইনের আওতায় না আসলে পরে তোমার এর বিলোপ সাধন ঘটানো সম্ভব হবে না এবং এটা বিলোপ সাধিত হবেও না। তো আমাদের ক্ষেত্রে যে বিষয়গুলো এখন আমাদের দরকার, যেটা হলো পরিচালক মণ্ডলীর ক্ষমতা। পরিচালক মণ্ডলীর ক্ষমতা থেকে আমরা কিছু আলোচনা করব এখন। পরিচালক মণ্ডলীর যে আমরা এখানে পরিচালক মণ্ডলীর ক্ষমতা, তোমরা প্রশ্নটা আমি বেশিরভাগ ক্ষেত্রে প্রফেসর খালেকুজ্জামান স্যারের বই ফলো করতেছি, তোমরা সেটিকে লক্ষ্য করো। এটা 254 নম্বর পেজে দেখা যাচ্ছে। তোমরা এই কোম্পানি পরিচালক মণ্ডলীর যে ক্ষমতাটা, কোম্পানির সাধারণ নীতিমালা প্রণয়ন, কোম্পানির জন্য যে সাধারণ নীতিমালা রয়েছে সেটা তারা প্রণয়ন করবে। শেয়ার ইস্যু এবং নির্দিষ্ট শেয়ার হোল্ডারদের মধ্যে তা বন্টন করা, এটা করবে তারা। শেয়ার হোল্ডারদের নিকট হতে শেয়ার বাবদ অর্থ তলব,
যে শেয়ার হোল্ডারদের কাছ থেকে শেয়ার বাবদ যে অর্থ পাবে সেটা তলব করতে তারা পারবে, বা শেয়ার বাতিল করতে পারবে, বাজেয়াপ্ত করতে পারবে, ঋণপত্র ইস্যু করতে পারবে। প্রয়োজনে অন্য কোনো উৎস থেকে তারা ঋণ সংগ্রহ করতে পারবে। কোম্পানির পক্ষে যে কোনো সিদ্ধান্ত কোম্পানির পক্ষে হতে হবে। কোম্পানির পক্ষে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ অনুমোদন করতে হবে। অনুমোদন করে থাকে এরা করতে পারবে। মুনাফার অংশ তোমরা জানো রিজার্ভ ফান্ডে এরা ট্রান্সফার করতে পারবে, তারা করে থাকে। কোম্পানির পক্ষে চুক্তি সম্পাদন করবে। এই বিষয়গুলো হিসাবপত্র তারা রক্ষণাবেক্ষণ করবে কারা? এটা ব্যবস্থাপনা পরিচালক মন্ডলীর এটা ক্ষমতা রয়েছে, তারা এগুলো করবে। আরো প্রশ্ন তোমাদের এখানে আসে, সেটা হলো পরিচালকদের কর্তব্য। যেটা পরিচালকদের কর্তব্যগুলো কি কি সেটাও তোমাকে দেখতে হবে। পূর্ব নির্ধারিত নীতি ও লক্ষ্য অনুযায়ী ব্যবসা পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ বা পরিচালনা ব্যবস্থা করা। কোম্পানি আইন অনুযায়ী বাৎসরিক সাধারণ সভা আহ্বান করা এবং তা অনুষ্ঠানের ব্যবস্থা করা। বুঝছো? তারপর হলো ব্যবসার অর্থ যথাযথ খাতে বিনিয়োগ করা। ব্যবসার অর্থ যথাযথ খাতে বিনিয়োগ করা। তুমি ব্যবসার অর্থ দিয়া তোমার ইচ্ছা মতো তোমার স্বার্থ উদ্ধার হবে সেসব খাতে তুমি বিনিয়োগ করতে পারবে না। যে খাতে যথাযথভাবে বিনিয়োগ করা দরকার কেবলমাত্র সেই খাতেই বিনিয়োগ করবে। তারপর স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীতে যে যা কিছু উল্লেখ আছে তা সংরক্ষণ করা, তা সেভাবে পরিচালনা করা। নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক অতিরিক্ত কোনো পারিশ্রমিক গ্রহণ করা থেকে তারা বিরত থাকবে। বুঝতে পারছো সেটা? ব্যবসায়ের বিষয় দিয়ে তারা হ্যান্ডেল করে বিধায় সবকিছু তারা জানে এবং সবকিছু সবার সাথে শেয়ার করবে না, তারা সিক্রেসি মেনটেন করবে এক্ষেত্রে। তাদের এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যায়। তো এভাবে পরিচালক মন্ডলী সবাই যথাযথভাবে উপস্থিত থাকা, তারা সবাই উপস্থিত থেকে সবাইকে পরিচালনা করবে, এক্ষেত্রে তারা অ্যাবসেন্ট থাকবে না। শেয়ার হোল্ডারদের সাথে সততা বুদ্ধিমত্তার সাথে কোম্পানির কার্যাবলী তারা পরিচালনা করবে। শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা সেটা সবসময় তারা খেয়াল রাখবে। এভাবে আমাদের পরিচালকদের কর্তব্যগুলো আমরা চিহ্নিত করতে পারবো। এরপর আমাদের যেসব প্রশ্ন আর এখান থেকে আমাদের হয় সেটার মধ্যে আমরা শেয়ার ও ঋণপত্র আমরা আগেই বলেছিলাম তোমাদেরকে। অবলেখন একটা বিষয় আছে। শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে অবলেখক বলে। তোমার শেয়ার ঋণ বিক্রয় করতে পারছো না, সেটা অন্য কোনো কোম্পানি কমিশনের বিনিময়ে সে দায়িত্ব নিল যে তোমার এই শেয়ারগুলো বিক্রি করে দিবে, চুক্তিবদ্ধ হয়েছে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে অবলেখক বলে এবং তার এই কাজকে অবলেখন বলে। আন্ডার রাইটার যেটা আমরা উপাধি হিসাবে চিহ্নিত করেছি, এই ইয়ার ভিতরে আন্ডার রাইটার রয়েছে। তোমরা এই বিষয়টাও অনেক জায়গায় পাবা যে আন্ডার রাইটার কি বা অবলেখক কি, তখন এই বিষয়টার সাথে তোমরা স্পষ্ট করাবা। তারপর আসো শেয়ার ঋণপত্রের মধ্যে আমরা বেসিক যে বিষয়টা পার্থক্য রয়েছে আমরা সেটার মধ্যে কি জানি। শেয়ার হলো তোমরা জানো একটা কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম এককে প্রত্যেকটি এককে সমান ভাগে ভাগ করে এবং প্রত্যেকটি ভাগকে একটি একক শেয়ার বলে, একটি এককে শেয়ার বলে। এই শেয়ার হলো কোম্পানির মূলধনের অংশ, আর ঋণপত্র হলো কোম্পানির ঋণের স্বীকৃতি। তোমার কাছ থেকে সে একটা পার্সেন্টেজে সুদে সে তোমার কাছ থেকে ঋণ নিয়েছে, সেটা স্বীকৃতি হিসাবে তোমাকে যে দলিল ইস্যু করবে সেটা হলো ঋণপত্র। তাহলে শেয়ার ক্রেতাগণ কোম্পানির মালিক। শেয়ার যারা ক্রয় করলো তারা কি হবে? তারা কোম্পানির মালিক হবে। আর ঋণপত্র ক্রেতাগণ কোম্পানির কি হবে? বলো। হ্যাঁ, ঠিক বলেছো। ঋণপত্র যারা ক্রয় হয়েছে তারা ঋণদাতা। ঠিক আছে, তারা হবে ঋণদাতা আর মালিক হবে তারা। মালিক আর ঋণদাতার মধ্যে পার্থক্য থাকবে কিনা? শেয়ার হোল্ডারগণ ব্যবসা হতে লভ্যাংশ পাবে। কি পাবে? লভ্যাংশ পাবে। তারা কারা পাবে? শেয়ার হোল্ডারগণ। কিন্তু পাশাপাশি দেখো ইয়ারা যারা ঋণপত্র ক্রয় করেছে, ঋণ দিয়েছে, তারা কি পাবে? তারা পাবে সুদ। তারা যে তাদের অর্জিত বিষয়টা হলো কি সুদ। আর শেয়ার হোল্ডাররা তো নিশ্চিত ভাবে কি পাবে না না পাবে তা জানে না। বেশি হইতে পারে, কম পেতে পারে, আশার থেকে কম পেতে পারে, আশার থেকে বেশি পেতে পারে, লস হইতে পারে। কিন্তু এরা
ওই যে ঋণপত্র যারা কিনেছে তারা কিন্তু কনফার্ম যে তাদের যে পার্সেন্টেজটা লেখা থাকবে সেটা অনুযায়ী তারা এটা বহন করবে। হ্যাঁ, কোম্পানির কোনো লোকসান বা দায় কারা বহন করে না বলতো? হ্যাঁ, ঠিক বলেছে, ঋণপত্র ঋণদাতাদের কোনো কোম্পানির দায় ক্ষতি বহন করবে না, কিন্তু লোকসান দায় কে বহন করবে? শেয়ার হোল্ডাররা, যে শেয়ার মালিক যারা তারা এটা বহন করবে। এভাবে পরিচালনায় কে অংশগ্রহণ করতে পারবে তাহলে? পরিচালনা অংশগ্রহণ করতে পারবে শেয়ার হোল্ডাররা, শেয়ার যারা কিনছে তারাই কেবলমাত্র পরিচালনায় প্রত্যক্ষ পরিচালনা অংশগ্রহণ করতে পারবে। আর ঋণপত্রের ক্রেতাগণ তারা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে কি পারে না বলতো? তারা পারে না। তাহলে আমরা শেয়ার ও ঋণপত্রের যে বেসিক যে বিষয়গুলো, পার্থক্যের যে বিষয়গুলো আমরা সেগুলো অবগত হলাম। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের। তারপরে কোম্পানির মূলধন সংগ্রহের উৎসর বিষয়টা রয়েছে। কোম্পানির মূলধন সংগ্রহের যে উৎস, সেখানে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান উৎস রয়েছে, স্বল্প মেয়াদী অর্থসংস্থান উৎস রয়েছে। তোমরা জানো দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী, শর্ট টার্ম আর লং টার্মের একটা বিষয় রয়েছে। হ্যাঁ, স্বল্প মেয়াদী টাইমের বাইরে যেহেতু মিড টার্ম নাই, বাকিটা সব দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে পড়বে। সাধারণত স্বল্প সময়ের জন্য 1 বছরের মধ্যেই যে ঋণগুলো পরিশোধ করে দিবে, তখন সেটা এই সোর্সটা ব্যবহার করে থাকে। মালিক তার নিজস্ব তহবিল থেকে টাকা দিতে পারে, বন্ধু বান্ধব হতে দিতে পারে, বাণিজ্যিক ব্যাংক হতে দিতে পারে, তারপর তোমার দেশীয় মহাজন বা ব্যবসায় ঋণ থেকে নিতে পারে, সম্পত্তি বিক্রয় বা বন্ধক করতে পারে, ব্যবস্থাপনা প্রতিনিধির কাছ থেকে নিতে পারে, শিল্প ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক থেকে। সাধারণত এইসব স্বল্প মেয়াদী ঋণের উৎসগুলো হয়ে থাকে। ওই দেখা যাবে যে শিল্প ব্যাংক দীর্ঘমেয়াদেও দেয়, আবার স্বল্প মেয়াদেও। তুমি মেয়াদের উপর নির্ভর করবে যে তুমি কি টাইমে তার কাছে চেয়েছো। তাহলে এটা একটা বন্ধকি ব্যাংক বিষয়টাও এরকম, অর্থাৎ তোমার আবেদনের টাইমটা কত, তুমি কত টাইমে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছো সেটার উপর নির্ভর করবে। আর দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎসের মধ্যে তোমার হলো শেয়ার বিক্রয় করে যে টাকাটা পায়, এটা ব্যবসায় বিলোপের পূর্ব পর্যন্ত এটা ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। তাহলে শেয়ার বিক্রয় একটা বিষয় আছে, ঋণপত্র বিক্রয়, এটাও দীর্ঘমেয়াদী মূলধনের উৎস। তারপর সঞ্চিত তহবিল, তোমরা জানো মুনাফা থেকে সংগৃহীত যে ফান্ড, এই রিজার্ভ ফান্ডটাও তোমার সঞ্চিত তহবিলটাও এই যে দীর্ঘমেয়াদী মূলধনের সোর্স হিসেবে ব্যবহার হবে। এই তারপর তোমার শেয়ার বাজার, তোমরা জানো যে শেয়ার বাজার বিভিন্ন কোম্পানি, সরকারি আধা সরকারি সংস্থা শেয়ার, ডিবেঞ্চার, স্টক, সিকিউরিটি, বন্ড ইত্যাদি বিক্রয়ের জন্য গঠিত হয়। এই প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী অর্থসংস্থানে সহায়তা করে। তাহলে শেয়ার বাজার আমাদের দীর্ঘমেয়াদী অর্থসংস্থানে আমাদের উৎস হিসেবে তার নাম চলে আসবে, শেয়ার বাজার। শিল্প ব্যাংক আসবে এই তালিকায়, ওখানেও শিল্প ব্যাংক আসবে, এখানেও শিল্প ব্যাংক আসবে, স্বল্প মেয়াদী, কারণ এটা মেয়াদের উপর নির্ভর করবে। তারপর বন্ধকি ব্যাংক, একেবারে ওই একই কথা, বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যেমন আইসিবি রয়েছে, বাংলাদেশ বিনিয়োগ সংস্থা যেটা আর কি। তাহলে এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই প্রতিষ্ঠান। তারপর বীমা প্রতিষ্ঠান, তোমরা জানো আর্থিক ক্ষতি মোকাবেলা করার জন্য এই বীমা প্রতিষ্ঠান রয়েছে। তোমার সম্পত্তি, জীবন এবং যেটার আর্থিক ক্ষতি হতে পারে সেটার ঝুঁকি মোকাবেলা করার জন্য বীমা চুক্তি করে থাকে মানুষ, এখান থেকেও ঋণ নেওয়া যেতে পারে। এই প্রতিষ্ঠানের তহবিল সাধারণত দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস হিসেবে ব্যবহার হয়ে থাকে। সম্পত্তি বিক্রয়, এখানে দেখা যায় যে অব্যবহৃত তোমার সম্পদ অনেক কিছু থাকতে পারে, সেগুলো দীর্ঘমেয়াদী ব্যবসা অর্থসংস্থানের জন্য ব্যবহৃত হতে পারে। তোমার ভূমি, যন্ত্রপাতি বিক্রয়ের খাত হিসেবে বিবেচিত হতে পারে। কোম্পানির অনেকগুলো ভূমি রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, সেগুলো বিক্রয় করে এই ফান্ড পূরণ করবে। তো শিক্ষার্থীরা, তোমরা
আজকে কোম্পানির প্রয়োজনীয় সকল তথ্য অবগত হলে আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি কোম্পানির। তোমরা এভাবেই প্রস্তুতি নিবে। আশা করি পরের দিন থেকে আমরা সমবায় সমিতি নিয়ে আলোচনা করব। আমরা শেষের দিকে এসেছি। তোমরা আন্তরিকতার সাথে ক্লাসগুলো বুঝে নিবে এবং বোঝার চেষ্টা করবে। আমরা যেভাবে সিকোয়েন্সিয়াল বলতেছি, যখন যেটা সিকোয়েন্সিয়াল যেটা থাকবে সেটা সেই অনুযায়ী তোমরা সম্পাদন করবে। আর এই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে আমরা সকলেই স্বাগতম জানাই। বিশেষ করে আমাদের রিসোর্স পার্সন হিসেবে নিয়োগ দেওয়ার জন্য, এই সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং শিক্ষার্থীরা আমরা আরো আনন্দিত হচ্ছি যে আমরা সারা দেশের শিক্ষার্থীদের সাথে আমাদের লেকচার শেয়ার করতে পারতেছি এবং তোমাদেরকে আমি কিছু বলতে পারতেছি, তোমরা আমার কথা শুনতেছো। এটা আমার জন্য বড় পাওয়া। এবং এটি যদি পরীক্ষায় তোমাদের জন্য কাজে লাগে, সেখানে আমি সন্তুষ্টের যে মাত্রা সেটা আরো বেড়ে যাবে আমার জন্য। আমি ঢাকা সিটি কলেজে অধ্যাপনা করতেছি। তার পাশাপাশি এখন সারা বাংলাদেশে এই ডিজিটাল প্ল্যাটফর্ম জুম অনলাইন ক্লাস, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি ক্লাস নিচ্ছি। এটাও আমার জন্য বড় পাওয়া। তো শিক্ষার্থীরা, তোমাদের যদি বুঝাতে পারি, তোমাদেরকে নিয়ে যদি আমরা এই সাবজেক্টটি স্পষ্ট করতে পারি এবং তোমাদের যদি আর কোনো কমপ্লেন না থাকে, তাহলে আমি মনে করব যে আমি আমার জায়গায় বুঝতে পেরেছি। তো তোমরা সবাই এই সিচুয়েশনে ভালো থাকবে, স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবে। সরকারের যে রুলস রেগুলেশন গাইডলাইন রয়েছে স্বাস্থ্যবিধি সম্পর্কিত, তোমরা সেগুলো মেনে চলবে। একজন শিক্ষার্থী হিসেবে সব সময় রুলস রেগুলেশন গুলো, কোড অফ কন্ডাক্ট গুলো মেনে চলবে সব সময়। হ্যাঁ, এটা কাউ যেহেতু তোমাকে না বলতে হয়, তুমি তোমার চলার পথের পাথেয় করে নিবে রুলস রেগুলেশন গুলো, ডিরেকশন গুলো সবসময় ফলো করবে। হ্যাঁ, একজন শিক্ষিত লোকের সবসময় কথা হইলো যে সে সবকিছু আয়ত্তে নিয়ে সে সামনে আগাবে, বলার অপেক্ষা রাখবে না, তার আগেই সে সম্পাদন করবে। তেমনি তোমাদের এই সিলেবাস গুলো তোমরা রেডি করে রাখবে। সামনে ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা যখন সময় হবে তখন নিবে, তোমরা প্রস্তুত সবাই। এরকম একটা অবস্থার মধ্যে আমরা আগালে ইনশাল্লাহ দেখা যাবে যে ভালো একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি ইনশাল্লাহ। তোমাদের জন্য দোয়া রইল। তোমরা ভালো থাকো, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।